নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। গল্প শোনাবো আশাপূর্ণা দেবীর, যিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন জীবন, সহজ অকপট ভাষায় তারই স্বাক্ষর রেখে গেছেন তার সাহিত্যে। আজ যে গল্প আমি পড়ব তার নাম সমুদ্র। নারী জবাব দিতে বসেছে, কিন্তু ভেতরের জ্ঞানটি রয়েছে টনটনে। কবরেজ গোকুল গুপ্ত যে নারীটাকে যথাস্থানে খুঁজে না পেয়ে লোহার সাঁড়াশির মতো খটখটে আঙুল দুটোকে চালাতে চালাতে কনুইয়ের কাজ বরাবর নিয়ে যাচ্ছে এবং ঘাটটাকে আস্তে আস্তে দুদিকে দোলাচ্ছে, এটা বুঝতে পারছেন যোগমায়া। জানেন এটা গোকুল কবরেজের চিরদিনের মুদ্রাদোষ। দেখেছেন তো, হালে পানি না পেলেই গোকুল ওইভাবে মাথা নাড়ে। অর্থাৎ না, আর কিচ্ছু করার নেই। এতে যে রোগী বা রোগীর আত্মীয়জন ঘাবড়ে যায়, এটি বোঝে না কবরেজ। জ্ঞান টনটনে রয়েছে, তাই মনে মনে একটু হাসলেন যোগমায়া, কৌতুকের হাসি। না, এক্ষেত্রে অন্তত ঘাবড়াবার মতো মানসিকতা কোনো কারোরই নেই। অন্য আত্মীয় বাদ দাও, পরমাত্মীয় পেটের ছেলে মেয়েদেরই কি আছে? বয়সের যে কোঠায় এসে পৌঁছেছেন যোগমায়া, তাতে মার মৃত্যু আশঙ্কায় কাতর হবার কথা নয়। মনে মনে কথা চালিয়ে যাচ্ছেন যোগমায়া, মনের মুখে কৌতুকের হাসি। যতই তুমি সাঁড়াশি আক্রমণ চালাও কবরেজ, পালানো নারীদের আর খুঁজে পাচ্ছ না। বরাবরের চেনা কবরেজ, দিদি বলে কথা কয়। যোগমায়া সব সময় হাসি কৌতুক করেই কথা বলা অভ্যেস। মরণকালেও সেই রেশটি মনের মধ্যে কাজ করছে। দুদিকে মাথা নেড়েছ তুমি গোকুল, তাতেই প্রাণে একটু বল পাচ্ছি। কবরেজের মুখে উদ্বেগ আর হতাশা। যোগমায়া ভাবলেন, তোমার সঙ্গে তো শুধু নারী টেপার সম্পর্ক কবরেজ, নারীর বন্ধনের তো নয়। তবে তোমার মুখে এমন আশা ছাড়া দুঃখ দুঃখ ভাব কেন গো? যাদের সঙ্গে একেবারে নারীর সম্পর্ক, নারীকে ছিঁড়ে কেটে তবে আলাদা করতে হয়েছে, তাদের মুখে তো কই। ঘোলাটে হয়ে আসা চোখ দুটোকে একবার পরিস্থিতির দিকে বুলিয়ে নিলেন যোগমায়া। খুব দৃষ্টি ঘোলাটে, ছায়া ছায়া, তবু চিরচেনা এসব মুখ কি আর চিনতে ভুল হয়, নাকি তার ভাব বুঝতে ভুল হবে? এই তো একেবারে সামনে চেয়ারে বড় খোকা, ছোট খোকা, তার ধারে পাশে দাঁড়িয়ে বউরা, মেয়েরা। তিন মেয়ের দুজন এসেছে, আরেকজন তো সাত সমুদ্রের ওপারে। এমন দেশে সব চাকরি নেয়, মরণ বাঁচনেও ঝপ করে আসার জো নেই। বড় মেয়ে সামনে এগিয়ে, মেজ ওদিকে কার সঙ্গে যেন কথা কইছে, ওদের পিছনে নাতি নাতনিরা, আরো এপাশে ওপাশে কারা যেন সব, অতটা চোখ চলল না। তা চিনতে না পারুন, বুঝতে পারছেন যোগমায়া, চিরকালের একটা মানুষ চলে যাচ্ছে। খবর পেয়ে যে পেরেছে সে এসেছে, আসবে না? প্রাণে দুঃখ উঠলে উঠুক, না উঠুক, এসব ক্ষেত্রে সামাজিক সাংসারিক নিয়ম কানুন রক্ষার দায় দায়িত্ব তো থাকেই। তাকিয়ে দেখলেন যোগমায়া, চোখটাকে আর একটু দূরে পাঠিয়ে, ওই যে ছোট খোকা শাশুড়িটি এসেছেন। শাড়ির পাড়ের বহর দেখলেই দূরের থেকে চেনা যায়। এই পরিস্থিতিতেও মেয়ের সঙ্গে চাপা গলায় কি যেন বলা বলি করছেন। হয়তো মেয়েকে আগামী অবস্থা সম্পর্কে অবহিত করিয়ে দিয়ে সতর্ক করিয়ে দিচ্ছেন, দেখো বাছা, শাশুড়ি বুড়ি তো সর্বদা বড় বউকে বড় করে তোমায় নিচু করে রেখেছিল, আর যেন তেমনটি না হয়। শাশুড়ি মরার সঙ্গে সঙ্গেই বড়গিন্নি যেন সর্বময়ী কর্ত্রী হয়ে না বসেন। এখন থেকে তুমিও যা, উনিও তা, দুজনেই সমান, গোড়া থেকেই শক্ত হবে। মহিলাটি রূপবতী এবং বুদ্ধিমতী। ওর এই বুদ্ধিসম্পন্ন কথাগুলি যোগমায়া অবশ্যই শুনতে পাচ্ছেন না, কিন্তু অনুমানে অনুধাবন করছেন। দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকার এই একটা দোষ, লোকচরিত্র সম্পর্কে জ্ঞানটি যেন নখদর্পণে এসে যায়। ঘোলাটে চোখ দুটোকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে যেন জরিপ করার চেষ্টা করছেন যোগমায়া। গোকুল কবরেজ আরেকবার দুদিকে মাথা নাড়লেন। না, আর আশা নেই। এই যে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক তাকিয়ে দেখা, এটাই নিদেনকালের ইশারা। ইহলোকের আত্মজনের ভিড়ের মধ্যে খাঁজে খাঁজে এসে ছায়া ফেলে পরলোকগতরা। মৃত্যুপথযাত্রীর দৃষ্টিতে তাই থাকে চিনে নেওয়ার ব্যাকুলতা। অতএব যোগমায়া যাচ্ছেনই। গোকুলের সূচিকা ভরণেও যাওয়া আটকানো গেল না। ঘরে ক্রমেই লোক বাড়ছে। যারা সহজে এ বাড়ির দোতলায় উঠতে পায় না, তারা গোলে তালে ঢুকে পড়ছে। এতদিনের মানুষটা চলে যাচ্ছে, ইদানিং আর নিচের তলায় নামতে দেখা যেত না। দোতলার বারান্দায় রেলিং ধরে বসে রাস্তা দেখত বুড়ি। ঘরটা মস্ত, তবে আধুনিক ছিঁড়ি ছাদের কিচ্ছু নেই। গোলা লোকের পছন্দ পরিকল্পনার বাড়ি তো, নিজের জন্য কর্তা এই ঘরখানাই রেখেছিলেন। বলতেন, ঘরে একটু হাত পা মেলিয়ে হাঁটতে না পেলে চলে?
তাই একতলার দুটো ঘরের মাথায় এই একটা ঘর, টানা লম্বা, দেওয়ালে সারি সারি লোহার শিক দেওয়া জানলার সারি, জানলায় গ্রিলের নকশা তার না পছন্দ ছিল, ওতে নাকি দৃষ্টি আটকায়, আকাশ দেখতে চোখ বিজবিজ করে। গাইয়ামি আর কাকে বলে? পরবর্তী বংশধরেরা বলে বড় বাজারের আড়তদারের রুচি পছন্দ আর কত হবে, তা সত্যি। তবে হওয়ার মধ্যে দরকার হলে অনেকগুলো লোককে ঘরে জায়গা দেওয়া যায়, তেমন দরকার পড়লে ঘরের খাট চৌকি সরিয়ে 25-30টা লোককে খেতে বসিয়েও দেওয়া যায়। কর্তার বিয়োগন্তে এ ঘরের মালিক গিন্নি একাই, তবে হাত পা মেলার কথা ওঠে না। ঘর ক্রমে ক্রমে বাড়ির যত আলচু বালচু বাতিল জিনিসে বোঝাই, তবু মৃত্যু দর্শনার্থীদের ভিড়টিও জায়গা পেয়ে যাচ্ছে ঠেলাঠেলি করে। যোগমায়া এখনো চোখ তুলে তাকাচ্ছেন, যেন জরিপের কাজ শেষ হয়নি। সন্ধ্যা নয়, ভোর নয়, সময়টা ভর দুপুর। জানলা দিয়ে রোদ আসছে, অগাধ আলো, চিরচেনা মুখগুলোর ভাব বুঝতে পারছেন একটু একটু। না, খুব একটা উদ্বেগ উৎকণ্ঠার ভাব নেই কোনো মুখে, হতাশা কি জানি আসন্ন অবধারিতের জন্য অপেক্ষা করায় যতটুকু থাকে। যোগমায়ার নাড়ি নাকি থেমে আসছে, কিন্তু মগজটা তো দিব্যি কাজ করে চলেছে, ভাবছেন। ওরা বোধহয় এখন ভাবছে কি জানি নাড়িটা শেষ জবাব দিতে কত দেরি করবে। দিনে দিনে হলে সুবিধে, সন্ধে রাত্রির হয়ে গেলে মুশকিল। লোডশেডিং আছে, কালবৈশাখীর ঝড়ও হতে পারে। দূর পাড়া থেকে আসা আত্মীয়জনেরা হয়তো আর অপেক্ষা করতে না পেরে বিদায় নেবে। এমনিতে কার জন্যে কি আটকায়, তবে এসব সময় লোকবলের দরকার। তাকানো দেখে যোগমায়ার বড় মেয়ে একটু কাছে সরে এলো, চেঁচিয়ে বলল, মা, তোমার কিছু খেতে ইচ্ছে করছে? চেঁচাবার দরকার, কানটা যোগমায়ার ইদানিং খাটো হয়ে গেছে, আর এখন তো তার সব ইন্দ্রিয়রাই অতল সমুদ্রে তলিয়ে যেতে বসেছে। তবে মেয়ের প্রশ্নটা মগজে পৌঁছালো যোগমায়ার, আর পৌঁছানো মাত্রই হাড় জ্বলে গেল। ই আবার কি আদিক্ষেতা! এখন আমার কিছু খেতে ইচ্ছে করবে? জমজাকে ট্যাঁকে পুড়ে ফেলেছে, আগুন ভিন্ন তার আর কি খাবার আছে রে? তা সে খাদ্য তো তোর কাছে নিচে যাবো না? বেঁচে থাক আমার বড় খোকা, ছোট খোকা। তাকালেন বড় ছেলের দিকে। বুড়ো হয়ে গেছে ছেলেটা, তা রিটায়ার করে ঘরে বসেইছে তো আজ কতদিন। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু যোগমায়ার ভাগ্য যে ওই আগুনটুকু দেবার জন্য আছে এখনো। শরীরে তো নানান ব্যাধি, প্রেসার, সুগার, স্পন্ডিলিস নাকি ছাই, কত কি। আশ্চর্য, যোগমায়ার এই দীর্ঘ জীবনে তো কখনো এসব হেনতানোর বালাই ঘটেনি। তোদের এত সব কেন? তা তোদের ওই অ্যালোপ্যাথির কবলে পড়লে আমারও ধরতো এসব হরেক ব্যাধি। বরাবর গোকুলের আর তার আগে তার বাপের হাতে আছি, তাই কর্তার আমল থেকেই তোদের জন্য 100 চিকিৎসে, আমাদের 2 মানুষের জন্য সেরেক কবরেজি। কর্তা বলতেন এলোপ্যাথি তো নয়, এলোপাথারি। বেতাক বেতালা ছুঁড়ে মারে, ওষুধ রোগের গায়ে লাগলো আর না লাগলো, কর্তার কথায় ওরা হাসতো। তো এখন যাতে ধরেছে সে হচ্ছে জরা, রোগ বলা চলে না। মেয়ে আবার চেঁচালো, মা, কই বলো না, একটু যদি কিছু খেতে ইচ্ছে হয়। লোকে বলে যে যাওয়ার সময় কোনো বাসনা অপূর্ণ রেখে যেতে নেই। আবার গা জ্বলে গেল যোগমায়ার। কি আমার পাকা গিন্নি মেয়ে এলেন রে! জীবনভর কত বাসনা অপূর্ণ থেকে যায় মানুষের, বাসনার শেষ আছে? বলি, এত যে সাউকুড়ি করছিস, আমি এখন যদি বলে বসি কাশির কচুরি, গলির রাবড়ি একটু খেতে বাসনা, পারবি তুই আমায় সে বস্তু এনে খাওয়াতে? আদিক্ষেতার গাছ পাথর নেই। যোগমায়া আস্তে মাথা নাড়লেন, অর্থাৎ কিছু ইচ্ছে বাসনা নেই। মেয়ে একটু চুপ করে থেকে আবার চেঁচালো, মাগো, কাউকে কিছু বলে যাওয়ার ইচ্ছে আছে, বলবে কিছু? যোগমায়ার মনের মুখে একটু হাসি ফুটে উঠল। ও, তাই বল, এইবার আসল কথায় এলে। ভাবছো মরণকালে 5 জনের সামনে মা যদি খোলাখুলি কিছু বলে যায়, সেটা দলিলের কাজ করবে। জানিস না তো মা বুড়ি উইল করে বসে আছে কিনা, তাহলেই হয়তো গোলমেলে ব্যাপার হতে পারে। আইন অবশ্যই এখন খুব ন্যায়পরায়ণ, সম্পত্তির ব্যাপারে মেয়ে ছেলের তফাৎ কিছু রাখেনি, উভয় পক্ষেই চুলচেরা ভাগেই ভাগ। কিন্তু মা বাপ যে সবাই অতটা ন্যায়পরায়ণ হয়ে উঠেছে তা তো আর নয়। তলে তলে ছেলেদের সর্বস্ব দিয়ে মেয়েদেরকে মুষ্টিভিক্ষে দিয়ে ছেড়ে দেয়, সে ভয় থাকতে পারে তোদের? যোগমায়া বামনি অমন বোকা নয়। ছেলেদের দেওয়া আবার কি, সে তো পরে মেয়েদের পাদপদ্মেই সমর্পণ। ভোগ যা করবার সে তো মেয়ে মানুষই করে, পুরুষ বেটা ছেলে কোনো কাজে লাগে না। তোদের বাপ সারা জীবন প্রাণপাত করে যা রেখে গেছে, তা থেকে তোদের বঞ্চিত করব কেন? আইন যা বলবে তাই হবে। তোদের ভাইয়েরা অবশ্য ইশারা ইঙ্গিতে কখনো উইলের কথা তুলেছে, আমি গা করিনি, বলেছি হলেই হবে, তারা আর কি।
আমি কি আর পৃথিবী থেকে নড়বো রে? তা তোরা তোদের বাপের সম্পত্তির নেয়া ভাগ থেকে বঞ্চিত হবি না। তবে যোগমায়ার এই মানসিক উক্তি তো আর মেয়ের কানে পৌঁছচ্ছে না, তাই সে আবার বলে, মা, মা গো, তোমার যদি কাউকে কিছু বলার থাকে বলো মা, আর কি সময় পাবে? গোকুল চটে উঠলেন, বললেন, এখন আর এসব কথা কেন, এখন ঠাকুরের নাম টাম করুন তো একটু। যোগমায়ার ঠোঁটটা এই সময় একটু নড়ে উঠল। তারপর কথা শোনা গেল, কবরেজ, নিদেন কাল এসেছে তাহলে, ঠিক বলছো? গোকুল বিষণ্ণ সান্ত্বনার গলায় বলেন, আহা, সে তো ভাগ্যের কথা দিদি, এই জাজ্জল্যমান সংসার রেখে ভগবানের কাছে যাচ্ছেন। যোগমায়া হাতের একটু ইশারা করে থামিয়ে বললেন, নারী তাহলে জবাব দিয়েছে? গোকুল অসহায় ভাবে আরেকবার সাঁড়াশি চাপটা জোরালো করলেন। মুখে কোনো আশার আলো ফুটল না, কিন্তু মৃত্যু পথযাত্রিনীর মুখে ফুটল সে আলো। আস্তে বললেন, তাহলে সত্যি মরছি আশা দিচ্ছ? এখন ছেলেরা বলল, কথা কেন মা, তোমার ঠাকুরের নামই করো না, সে তোরা করিস, তোরা নাম শোনা। যোগমায়া হঠাৎ যেন কোথা থেকে একটু শক্তি পেলেন, তাই কিঞ্চিত সতেজ গলায় বললেন, তোমাদের সকলের সামনে একটি কথা বলবো, মরণকালে বলে যাব বলে তুলে রেখেছি। কথার ভাবে চমকে উঠল সবাই। এ আবার কি কথা, মরণকালে বলে যাবেন বলে তুলে রেখেছেন? এ তো বিষয় সম্পত্তির ব্যাপার বলে মনে হচ্ছে না, এর মধ্যে যেন কি এক রহস্যের ছায়া। বলে উঠতে পারবেন তো, নাকি সবাইকে ধাঁধায় ফেলে রেখে চোখটি বুঝবেন? কেউ কারো দিকে চোখাচোখিও করতে ভরসা পাচ্ছে না। যোগমায়ের ঠোঁটটা শুকিয়ে উঠছে। বড় ছেলে গঙ্গা জলের ঘটিতে ডোবানো একটু ফর্সা ন্যাকড়া নিংড়ে নিংড়ে টোপ টোপ জল দিল ঠোঁটে। এই দেওয়াটা চলছেই অনেকক্ষণ থেকে। সকলে অধীর আগ্রহে এগিয়ে আসে, প্রায় ঠেলাঠেলি হয়, কি জানি কি বাণী উচ্চারিত হয় শুকনো ঠোঁট থেকে। যোগমায়া যেন একটু চাঙা হন, আস্তে হলেও স্পষ্ট গলায় বলেন, অনেক দিনের কথা, কর্তা তখনও বেঁচে। তোমাদের মনে আছে কি, বড় বৌমার একগাছা হার হারিয়ে গেছিল, 4-5 ভরির 12 মেশে হার। সচকিত হয়ে উঠল সবাই। মনে আবার থাকে না এরকম ঘটনা? তো হঠাৎ এ কথা কেন এতকাল পরে? গোকুল ব্যাকুল হয়ে বললেন, দিদি, এ সময় আবার এসব তুচ্ছ কথা কেন? যোগমায়ার শুকনো ঠোঁটে একটু হাসি খেললো যেন। বললেন, জীবনভর তুচ্ছ কথার চাষ, উচ্চ কথার কোথায় পাবো গোকুল? দিদি, দোহাই, আপনি কথা কইবেন না বেশি। আবার সেই হাসির আভাস। মারা পড়ার ভয়ে? এদিকে ওরা গোকুলের প্রতি অসন্তুষ্ট হচ্ছে। সত্যি তো, কথা বন্ধ করলেই কি মরণটা আটকাতে পারবে তুমি কবরেজ? মেয়েদের চোখ বিস্ফারিত। ঘটনাটা তো কারো অবিদিত নেই। বড় বউয়ের হার হারিয়ে গিয়ে একবার তোল পাড় কাণ্ড। পুরনো ঝি শশীমুখকে সন্দেহ করে থানা পুলিশ নাস্তা নাবুদ করে ছেড়ে, শেষ অবধি সাক্ষ্য প্রমাণের অভাবে পুলিশ তাকে ছেড়ে দিলেও ওরা তাকে ছাড়িয়ে দিয়েছিলেন। কর্তা গিন্নি দুজনেই অবশ্য নিশ্চিত গলায় বলেছিলেন, শশী চুরি করতেই পারে না। কিন্তু ছেলে তো মা বাপকে না জানিয়েই তেড়ে গিয়ে থানায় খবর দিয়ে বসেছিল। বলেছিল, তবে আর কে নেবে শুনি, ভূতে? এই তো তোমাদের বউ বলছে রাত্রিরে গলায় ফুটছিল বলে বালিশের তলায় রেখেছিল, সকালে পড়তে ভুলে গেছিল, তা বিছানা টিছানা কে তোলে? শশীর ঘর তল্লাশ করা হলো, জিরায় জেরবার করা হলো, তবে শশীর বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহ করতে পারা গেল না। না যাক, এ সংসারে তো সে দাগী হয়েই থাকলো, চোর অপবাদ নেই, বিদায় নিতে হলো তাকে। কতকালের পুরনো লোক, বলা মাত্রই সবার সব মনে পড়ল। এরপরে ছেলে মানুষ বউটার জিনিসটি গেল বলে কর্তা ভরি 6 একটা হার গড়িয়ে দিয়েছিলেন বৌমাকে। এতে অবাক হয়ে গিয়েছিল সবাই। যে মানুষের হাত দিয়ে জল গলে না, ওয়ান পাইস ফাদার মাদার, সে মানুষের হাত থেকে এতটা প্রাপ্তি? বড় ছেলে আড়ালে আবডালে বলে বেড়ানো আর কিছুই নয়, ঝিয়ের দোষ থাকতে এই উদারতা। মনে মনে তো ঠিকই বুঝেছেন, শশীই নিয়েছে, এতে চোরকেই প্রশ্রয় দেওয়া হলো। পুরনো লোক, ঢের পুরনো লোকের কীর্তি শোনা গেছে। বৌমা গলায় নতুন প্যাটার্নের নতুন হার ঝুলিয়েও আক্ষেপ করেছিল, বাবার দেওয়া বিয়ের সময় জিনিসটা গেল, সে দুঃখ কি আর যাবে? আমার গলার হার তো হয়তো ওই বুড়ির মেয়ের গলায় উঠেছে, কিন্তু সে তো কোন তামাদিকালের কথা। যোগমায়ের মরণকালে সে প্রসঙ্গ কেন? সেই কেনটি পাক খাচ্ছে সকলের মধ্যে। পাক খাচ্ছে বুঝিবা ঘরের মধ্যে প্রবাহিত বাতাসেও। বড় মেয়ে একবার কুটিল দৃষ্টিতে বড় বউয়ের দিকে তাকালো। তার তখন ধারণা হয়েছিল, পুরনো দাসীর কর্তাতি পছন্দ না হয় বউই নিজে হাত সরিয়ে ঝিয়ের নামে দোষ দিয়ে তাকে তাড়ালো। আবার কেঁদে নাক মুখ ফুলিয়ে কিপ্টের রাজা শ্বশুরের কাছ থেকে 4 ভরির বদলে 6 ভরি সোনা গেঁটিয়ে ফেললো। ছোট বোনের কাছে রাগ প্রকাশও করেছিল সে। ছেলের বউকে তো আজ দেখ, আমাদের তো বিনা উপলক্ষে বাবা একটা কানফুলও দেন না কখনো।
ভাজের দিকে কুটিল দৃষ্টিতে তাকিয়ে মেয়ে বলল, তা সেসব তো তামাদি কথা মা, এখন আবার সে কথা কেন? বাবা তো বউয়ের সে দুঃখমোচন করে দিয়েছিলেন। যোগমায়া আবার জল খেলেন, বললেন, তা দিয়েছিলেন। সবাই ব্যাকুল হয়ে তাকিয়ে আছে, বাকরোধ হয়ে যাওয়ার আগে কোন বাক্যটি বের হয়, কোন রহস্যময় কথা। গোকুল রাগের গলায় বললেন, যত সব পচা কথা, কথা বলতে আপনাকে আমি নিষেধ করছি দিদি। যোগমায়া হঠাৎ ছেলে মানুষের মতো বুড়ো আঙুলটা একটু নেড়ে বললেন, এখন তোমার নিষেধে আমার এইটি। আশ্চর্য তো, যোগমায়ার কথার ভঙ্গি যেন স্বাভাবিক হয়ে আসছে। বললেন, কথাটা আমায় বলতেই হবে গোকুল। এ যাবৎকাল একটা অশান্তির যন্ত্রণা বুকে পুষে বেড়াচ্ছি, সেটি নিয়ে আর তার কাছে যেতে চাই না। গোকুল কবরেজ হঠাৎ বলে উঠলেন, আপনারা কেউ খলনুড়িটি আনুন তো, মনে হচ্ছে সূচিকা ভরণে একটু কাজ হচ্ছে। এখনই এক পুরিয়া মুক্তভস্য মকরধ্বজ দিয়ে দিতে পারলে হয়তো এই টালটা সামলে যেতেও পারেন। টালটা সামলাবার আশ্বাসে যে কেউ বিশেষ উৎসাহিত হলো তা নয়, তবে ছোট মেয়ে তাড়াতাড়ি এনে দিল জিনিসটা। যোগমায়া বলে উঠলেন, তুমি আমায় ছাড়বে গোকুল? এ টাল সামলাবো? তবে তো আমায় বিষ খেতে হবে। কিন্তু টাল তো সামলেই উঠছেন মনে হচ্ছে। কথা ক্রমে স্পষ্ট আর দীর্ঘস্থায়ী হচ্ছে। দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে থাকারাও শুনতে পাচ্ছে। হারটার জন্য শশীকে অনেক লাঞ্ছনা সইতে হয়েছিল, অনেক অপমান, চোখের জলে ভাসতে ভাসতে চলে গিয়েছিল। কিন্তু সে হার শশী নেয়নি। শশী নেয়নি, এ কি গভীর প্রত্যয়ের স্বর, যেন কোথা থেকে অমোঘ একটি দৈব বাণী উচ্চারিত হলো। ননদ আরেকবার ভাজের দিকে কুটিল দৃষ্টি হানলো। সে দৃষ্টির অর্থ সে তো জানাই আছে, আমার তো জানতে বাকি ছিল না। মাও তাহলে প্রকৃত সত্যটি জেনে বসে আছেন। ছেলে বউয়ের ভয় এতদিন প্রকাশ করতে সাহস করেননি, এখন সকল ভয়ের ঊর্ধ্বে চলে যাচ্ছেন, তাই সত্য প্রকাশ করে যাবেন। ঠিক হবে, উচিত কাজ হবে, সবাই বুঝে যাবে বউটি কেমন। এ কথা তো কেউ ভাববে না অন্তিমকালে মা একটা বানানো কথা বলতে বসেছেন। কিন্তু এও তো মেয়ের অনুক্ত উক্তি, কারো কানে যাওয়ার কথা নয়। তাই হার শশী নেয়নি, এই দৃঢ় প্রত্যয়ের উক্তি শুনে সবাই উৎকর্ণ হলো, আর প্রতিটি কণ্ঠেই যেন তার প্রতিধ্বনি উঠল, শশী নেয়নি না। তবে আরো একটি অমোঘ শব্দ, হার নিয়েছিল তোদের মা। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। হ্যাঁ, বাজি। মা? কি বলছো তুমি মা? গোকুল বলে উঠলেন, যা, শেষ প্রলাপ শুরু হয়ে গেল। নেভার আগে প্রদীপটা জ্বলেছিল। যোগমায়া বললেন, থামো গোকুল, প্রলাপ নয়, খাঁটি কথা। চান করতে ঢুকেছি, দেখি কল ঘরে চৌবাচ্চার পাড়ে হার পড়ে। মাথা জ্বলে গেল। বকাবকিতে গেলুম না, নিঃশব্দে নিয়ে এসে নুকিয়ে রেখে দিল। জব্দ হোক একটু, দেখি খোঁজপাত করে না ভয়ে চেপেই যায়। ছেলে তাড়াতাড়ি জল দিল। তার মুখে ভয়, বিস্ময়, অস্বস্তির ছাপ। এই কি জ্বালা! কিন্তু যোগমায়া জ্বালাটি চালিয়েই যাচ্ছেন, বলছেন, হা ভগবান, উল্টো বিপত্তি। বড় খোকা আমাদের বলা না কওয়া না, পুলিশে নেই, এমন শোরগোল তুলল যে তখন আর এই জব্দর কথা বলা গেল না। বোকা বনে গিয়ে নিজেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলুম। যদি পুলিশরা এই ঘর তল্লাশি করতে আসে? কি আশ্চর্য! কি কোথা থেকে যেন বলল কথাটা। যোগমায়া বললেন, তা আশ্চর্যই বটে। ওই বাঘা রাগী বাপ, তাকে জো করে বাড়িতে থানা পুলিশ, কোলে পিঠে করে মানুষ করা পুরনো মানুষটাকে লাঞ্ছনা, অপমান, হেনস্থা। বড় বউ ছেলে দুজনে জোর করে বলল মাথার বালিশের তলায় ছিল। অথচ তখন আমি আর বড় গলায় বলতে পারছি না মিথ্যে কথা, হার চোবাচ্চার পাড়ে ছিল। এই দেখো দিদি, আপনার তো সবই বলা হয়েছে, এবার চুপ করবেন? নারী অস্বাভাবিক চঞ্চল হচ্ছে। হতে দাও গোকুল, একবার ঠান্ডা মেরে থামবেই। সব বলা হয়নি আমার। তখন তার কাছে গিয়ে কেঁদে পড়লুম। বললুম, আমায় মারো আর কাটো, তোমায় জানালুম এই বৃত্তান্ত। ওহ, বাবা জেনেছিলেন? বড় ছেলে চমকে উঠল। তাই বাবা শশীকে একটি কথা বলেননি? অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম বাবার যা মেজাজ, জুতো মেরে তো তাড়িয়ে দেওয়ার কথা ওকে। যোগমায়া বললেন, তাকে না জানালে কে আমায় বিপদ থেকে উদ্ধার করবে বলো বাবা? আমার সকল বিপদের কাণ্ডারি মধুসূদন। কখনো কোনো কথা চাপতে পারিনি তার কাছে। কতবার ভেবেছি চেপে যাব, পরে বলে ফেলেছি। জলটা ছেটে তাড়াতাড়ি আবার গঙ্গা জলে ন্যাকড়া ভিজল। যোগমায়া বললেন, এতটুকু বকলেন না, দোষারোপ করলেন না, বললেন, ঠিক আছে, চেপেই যাও, দেখি চিরদিনের দয়াময়। ঘরের লোকগুলো কি ধাঁধা শুনছে? এতগুলো লোক কি রূপকথার গল্প শুনছে?
একই সঙ্গে ঘরের সকলেরই চোখের সামনে অনেক দিন আগে বিগত সেই দয়াময়ের ছবিটা ভেসে উঠল। খাটো বহরের মোটা ধুতি, খাটো হাতা, মোটা পাঞ্জাবি, মাথার চুল কদম ছাট, গালে হপ্তাভরের দাড়ি, বগলে ছাতা, পায়ে কিডস, সদা ব্যস্ত। আর মুখের বাকি সদা দুর্বাসা তুল্য। বড়বাজারের সেই আড়তদারের ভুলে যাওয়া ছবিটি যেন জ্যান্ত হয়ে উঠল। পয়সা ছাড়া জগতের আর কিছু জানেন না। 1 পয়সা মা বাপ, ওই নেই যোগমায়ার সঙ্গে অহরহ চেঁচামেচি। যোগমায়া চিরদিনই বেহিসাবি, সংসার খরচের টাকা অকালে ফুরিয়ে বসতেন। আর সেই খাটো ধুতির আকাশে গলা তুলে লাঠালাঠি কাটাকাটি, সর্বদা আঙুল তুলে বলতেন, এই তুমি হচ্ছ যত নষ্টের গোড়া, সর্বস্ব ওড়াবে, 3 তলাটা আর তুলতে দেবে না। চিরদিনেই দয়াময় তিনি। যোগমায়া একটু জিরিয়ে বললেন, তিনি শশীকে ডেকে আসল কথাটি জানিয়ে তার হাত ধরে মাপ চেয়ে দেশে জমি কিনবার জন্য হাতে 800 টাকা গুঁজে দিয়ে বললেন, ছেলেপুলে নিয়ে ঘর করি, সাপমন্নি দিসনামা, বাড়ি চলে যা, ধান জমি করগে। ও, আসল কথাটি শশীকে বলা হয়েছিল? ছেলের বউয়ের ক্ষুব্ধ স্বর। বোধ করি নিজের লজ্জা ঢাকতে এই উল্টো চাপ। যোগমায়া বললেন, আমি বলিনি মা, তিনিই বললেন। ধর্মের মুখ চেয়ে এটা ওকে বলা দরকার। তবু সান্ত্বনা, আমাদের চোখে তো হেও রইল না। ও, এ যে মহাভারত। গোকুল বলে উঠলেন, দিদি আমি বলছি মকরধ্বজটুকু খান, আশা হচ্ছে টেনে তুলতে পারবো এ যাত্রা। গোকুল, যাবার কালে চটাচুটি চাও? তোমার ওষুধ খুব ভালো গোকুল, তারই জোরে। তা বলে আবার আমায় টেনে তুলবে? দেখতে পাচ্ছ না কে মাথার কাছে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি, বাকিটুকু বলে যাই। তারপর তুমি বললে না, ওই হার যে তোমার প্যাঁটরার মধ্যে বসে রইল, এরপর যদি অকস্মাৎ মরে যাও, ছেলে বউয়ের চোখে পড়বে, কি বলবে তারা, বললে না? যোগমায়ার মধ্যেকার কোনো একটা দেওয়াল ভেঙে গিয়ে কি ইহলোক পরলোক একাকার হয়ে গেল? তাই বলে চলেছেন, হ্যাঁ, সেই ভয়ে সে হারকে চুপি চুপি কোন শ্যাকরার কাছে নিয়ে গিয়ে গলিয়ে কালীঘাটের মা কালীর চরণপদ্ম গড়িয়ে পুজো দিয়ে এলো। হাসতো যে মিটিমিটি, সবাইয়ের কাছে বললে না, একটা সমস্যা মিটে যাওয়ায় আমায় বললে মিছে কথা বলা হলো না, একটা সমস্যাতে ঘুচলো। যোগমায়ার হঠাৎ ঝকঝকে হয়ে যাওয়া চোখ দুটো আবার ছায়া ছায়া লাগছে। তাহলে যোগমায়া আবার ইহলোকের মাটিতেই নেমে এলেন। আসতে বললেন, এই যন্ত্রণাটি বুকে পুষে বেড়াচ্ছি এ যাবৎ। একটা নির্দোষী মানুষকে দোষী ভেবে রেখে দিয়েছিস তোরা সবাই। চোর অপবাদ নিয়ে মরতে হয়েছে তাকে, অথচ মুখ ফুটতে পারিনি। তোরা তার আত্মার শান্তি কামনা করিস। এতক্ষণে ছোট ছেলে বলে উঠলো, তা বলনি বা কেন মা এতকালেও? বড় মেয়ে সতেজে বলে উঠলো, তোমার এই চুপ থাকার জন্য, যার জন্য এত কাণ্ড, তার তো কোনো শাস্তিই হলো না। আরেকবার যথাস্থানে বিষ দৃষ্টি হানলো। যোগমায়ার চোখ দুটোকে আবার ঝকঝকে হয়ে উঠল। বললেন, বলিনি, তারই উপদেশে বলেছিলেন, সব ম্যানেজ করে ফেলেছি, মা কালী মাফ করে দিয়েছেন। তুমি যেন আবার কোনোদিন কাউকে বলতে বসো না এসব। পেটালগা মানুষ, এখন বললে ধাসটামো হবে। আর এরপর থেকে সংসারে কিছু হারালেই ওরা ধরে নেবে মা লুকিয়ে রেখেছে। ওই যে এসব কথা শুনে মুচকি হাসছেন, তেমন হাসি যেন যোগমায়ার মুখেও। ছেলে মেয়ে বউরা হতবাক হয়ে ভাবছে, কার কথা বলছে মা? বাবার কথাই তো। সেই মানুষের মুখে মুচকি হাসি। স্মৃতির সমুদ্র হাতড়া থেকে থাকে তারা। হাস্য পরিহাস নামক কোনো বালাই ছিল নাকি সেই সদা উত্তেজিত দুর্বাসা ব্যক্তিটির মধ্যে? তবে হ্যাঁ, বাচ্চা নাতি নাতনি নিয়ে কখনো কখনো হুল্লোড়ে হাসি হেসেছেন মনে হচ্ছে। তা সে তো অট্টহাস্য। ওদের এই স্মৃতি হাতড়ানোর কালেই যোগমায়া বললেন, হ্যাঁ, তবে একথা বলে রাখলেন, মরণকালে কিছু লুকোছাপা রেখে যেতে নেই। একেবারে আসন্ন কাল এলে বলে যেও। শুধিয়েছি, আসন্ন কালে যদি বলার ক্ষমতা না থাকে, বলেছেন থাকবে থাকবে। গোকুল রইল সত্যিকারের গুণী, ওকে কদাচও ছেড়ো না, ওর ওষুধ ডেকে কথা কয়। কি গোকুল, ছেড়েছি তোমায়? 10 বছরের মেয়েটি এসেছিলুম তার কাছে, এইভাবে সব কিছু পাখি পড়া করে শিখিয়েছেন। আমার সকল ভুল ভ্রান্তি ভালো মন্দর দায় সামলেছেন। কখনো বোকা বলে হেনস্থা করেননি। স্নেহের সমুন্দর। হঠাৎ থেমে গেলেন, তাকিয়ে রইলেন ঝকঝকে কাচের চোখে। ঘর ভর্তি লোক টের পেল না চোখ দুটো কোন ফাঁকে হঠাৎ কাচের হয়ে গেছে। প্রত্যেকেই ভাবছে, আমার দিকেই এমন স্থির লক্ষ্যে তাকিয়ে আছেন কেন? বলতে চান কিছু আমাকেই? কেউ কিছু জিজ্ঞেস করছে না আর, কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। সকলের চোখের সামনেই সেই স্নেহের সমুদ্রটির অবয়বখানি ছায়া ফেলছে।
সেই খাটো ধুতি, খাটো হাতা পাঞ্জাবি, খোঁচা খোঁচা দাড়ি, কদমছাট চুল, বগলে ছাতা, পায়ে কেটস, ছাতার মতোই গায়ের রং, মুখে দুর্বাসার বাক্যি, সদা উগ্রচণ্ড মূর্তি নিয়ে খরচ খরচ করে যোগমায়ার সঙ্গে লাঠালাঠি ফাটাফাটি। এছাড়া তো আর কোনো ছবি চোখে ভেসে ওঠে না। তবে তবে সেই মরুভূমির বালির চড়ার মধ্যে কোথায় কোনখানে অবস্থান করত সেই সমুদ্রটি